একদিকে ঋণের দায় বাংলাদেশের জনগণের কাঁধে, অন্যদিকে অর্থের প্রায় পুরোটাই গেছে বিদেশি ঠিকাদার ও পরামর্শকদের কাছে। ঠিকাদার একা এই অনিয়ম করেনি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও আন্তর্জাতিক পরামর্শক NOCDJV-র সহায়তায় এই পথ তৈরি করে দিয়েছিল ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। ঋণদাতা জাপানের, পরামর্শক কনসোর্টিয়ামের প্রধান প্রতিষ্ঠানগুলো জাপানের, ঠিকাদারি কনসোর্টিয়ামের প্রধান প্রতিষ্ঠানগুলো একই দেশের। বেবিচকের নিজের নথিতেই হাজার হাজার কোটি টাকার বাড়তি নেওয়ার তথ্য রয়েছে। ঋণের দায় বাংলাদেশের হলেও ঋণের প্রায় সমপরিমাণ অর্থ গেছে ঠিকাদারের কাছে। তৃতীয় টার্মিনাল এখনও চালু হয়নি। কিভাবে ঘটল এত বড় ঘটনা? এটি এমন এক ব্যবস্থার গল্প যেখানে কম দামি পণ্য দিয়ে উচ্চ মূল্যের বিল নেওয়া হয়েছে, অসম্পূর্ণ কাজের অর্থ দেওয়া হয়েছে, বাধ্যতামূলক পরীক্ষা হয়নি, একই কাজের জন্য দুবার বিল নেওয়া হয়েছে। জাপান বাংলাদেশকে ঋণ দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য। সেই ঋণের টাকায় কাজ পেয়েছে জাপানি ঠিকাদার, পরামর্শকের দায়িত্বও পেয়েছে জাপানি প্রতিষ্ঠান। আর আমাদের অনুসন্ধান বলছে এই ব্যবস্থার ভেতর দিয়েই ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প থেকে অন্তত 5,037 কোটি টাকা বেশি নিয়েছে। কিন্তু গল্পটি শুধু 5,000 কোটি টাকার নয়। অর্থ উদ্ধারের সুযোগ থাকার পরও বাংলাদেশ সময় মতো দাবি তোলেনি। যখন তুলেছে ততদিনে টাকা ফেরত চাওয়ার অধিকারই হারিয়ে গেছে। একদিকে ঋণের দায় বাংলাদেশের জনগণের কাঁধে, অন্যদিকে অর্থের প্রায় পুরোটাই গেছে বিদেশি ঠিকাদার ও পরামর্শকদের কাছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও তৃতীয় টার্মিনাল এখনও চালু হয়নি। কিভাবে ঘটল এত বড় ঘটনা? টাইমস অফ বাংলাদেশের অনুসন্ধানের প্রথম ধাপে আমরা প্রায় 6,000 এবং দ্বিতীয় ধাপে আরও 1,000 পৃষ্ঠার চুক্তিপত্র, বিল, আদেশ, নিরীক্ষা প্রতিবেদন, চিঠি, ঋণ ও প্রকল্প সংক্রান্ত নথি বিশ্লেষণ করেছি। কথা বলেছি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। নথিগুলো বলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প থেকে 5,000 কোটি টাকার বেশি বাড়তি অর্থ নিয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা ADC, জাপানের মিৎসুবিশি কর্পোরেশন ও ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং C&T কর্পোরেশন নিয়ে এই কনসোর্টিয়ামটি গঠিত। নিম্নমানের পণ্য, অসম্পূর্ণ কাজের বিল, দ্বৈত বিল, অনুমোদনহীন ব্যয় এবং বাধ্যতামূলক পরীক্ষা এড়িয়ে এই অর্থ নেওয়া হয়েছে। টাইমসের অনুসন্ধানে প্রকল্পটিতে মোট 8,441 কোটি টাকার দুর্নীতির যে তথ্য উঠে এসেছে, এর মধ্যে এই বাড়তি অর্থ রয়েছে। কিন্তু এই অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটি, ঠিকাদার একা এই অনিয়ম করেনি। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও আন্তর্জাতিক পরামর্শক NOCDJV-র সহায়তায় এই পথ তৈরি করে দিয়েছিল ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। NOCD জয়েন্ট ভেঞ্চারের সদস্য জাপানের নিক্কন কোই ও OC গ্লোবাল, সিঙ্গাপুরের CPG এবং বাংলাদেশের DDC লিমিটেড। অর্থাৎ ঋণদাতা জাপানের, পরামর্শক কনসোর্টিয়ামের প্রধান প্রতিষ্ঠানগুলো জাপানের, ঠিকাদারি কনসোর্টিয়ামের প্রধান প্রতিষ্ঠানগুলো একই দেশের। আমাদের অনুসন্ধান বলছে 3 পক্ষের স্বার্থ একই দেশের সঙ্গে যুক্ত হওয়ায় প্রকল্প থেকে অর্থ সরানো সহজ ছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের 2টি দাবিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে ADCর কাছে বাংলাদেশের মোট পাওনা 6,480 কোটি টাকা। এর মধ্যে অনিয়মের মাধ্যমে বাড়তি নেওয়া হয়েছে 5,037 কোটি টাকা। আর বিলম্বজনিত ক্ষতিপূরণ, বিভিন্ন বিল বাবদ দাবি আরও 1,443 কোটি টাকার। অর্থাৎ বেবিচকের নিজের নথিতেই হাজার হাজার কোটি টাকার বাড়তি নেওয়ার তথ্য রয়েছে। নথি বলছে ঠিকাদার ও পরামর্শক নির্বাচন এবং প্রযুক্তিগত শর্ত নির্ধারণেও জাইকা সরাসরি হস্তক্ষেপ করেছে। আন্তর্জাতিক পরামর্শক নির্বাচনে জাইকা একটি সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল, যেখান থেকে বাংলাদেশ NOCD জয়েন্ট ভেঞ্চারকে বেছে নেয়। প্রযুক্তিগত শর্ত এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে জাপানের ঠিকাদার ADC কাজ পায়। আর ADC যখন একের পর এক বাড়তি বিল নিচ্ছিল, তখন সেই দাবি মেটাতে বাংলাদেশকে আরও ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল জাইকা। অর্থাৎ জাপান ঋণ দেবে, জাপানি প্রতিষ্ঠানই সেই টাকা নিয়ে যাবে, আর ঋণ পরিশোধের দায় থাকবে বাংলাদেশের জনগণের ওপর। এই প্রকল্পে সেই কৌশলই বাস্তবায়িত হয়েছে। তৃতীয় টার্মিনাল প্রকল্পের মোট ব্যয় 21,365 কোটি টাকা। জাইকা 3 দফায় ঋণ দিয়েছে 16,012 কোটি টাকা।
ঠিকাদারের বিলও এই ঋণের প্রায় সমান। মোট ব্যয়ের বাকি অর্থের প্রায় পুরোটা গেছে পরামর্শকের বিল এবং ভ্যাট, ট্যাক্স ও শুল্ক পরিশোধে। অর্থাৎ ঋণের দায় বাংলাদেশের হলেও ঋণের প্রায় সমপরিমাণ অর্থ গেছে ঠিকাদারের কাছে। বাড়তি অর্থ নেওয়ার সবচেয়ে বড় পথ ছিল পরিবর্তন আদেশ ও প্রাইস ইঞ্জিনিয়ারিং। বাধ্যতামূলক অনুমোদন পাশ কাটিয়ে এই দুই প্রক্রিয়ায় এডিসিকে দেওয়া হয়েছে ৩,০১২ কোটি টাকা। দ্বিতীয় বড় কৌশল ছিল পণ্যের ব্র্যান্ড ও উৎপাদনকারী দেশ বদলানো। চুক্তিতে নির্ধারিত ব্র্যান্ড ও দেশের বদলে কম দামি ও নিম্নমানের পণ্য সরবরাহ করা হলেও বিল নেওয়া হয়েছে উচ্চ মূল্য অনুযায়ী। এভাবে এডিসি বেশি নিয়েছে ১,০৫৪ কোটি টাকা। এছাড়া একই কাজের বিল দুইবার এবং অসম্পূর্ণ কাজেরও বিল নেওয়া হয়েছে। স্টেনলেস স্টিলের বদলে মাইল্ড স্টিল, ডাকটাইল আয়রন ও অন্যান্য কম দামি সামগ্রী ব্যবহারের তথ্য রয়েছে নথিতে। নাট বল্টু ও যন্ত্রাংশে মরিচা ও ক্ষয় পেয়েছে বেবিচক। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর জরুরি রেডিও যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি চালু করতে পারেনি ঠিকাদার। এত কিছুর পরও প্রশ্ন ছিল, বাংলাদেশ কি অর্থ ফেরত আনবে? কিন্তু নথি বলছে উদ্ধারের বদলে ঠিকাদারের সঙ্গে আপোষের পথে গেছে সরকার। চলতি বছরের ৬ মে আপোষ মীমাংসা কমিটি যে রায় দিয়েছিল সেটি বিশ্লেষণে দেখা গেছে বেবিচকের দাবি করা অর্থের মধ্যে ৫,৪০০ কোটি টাকা চুক্তির শর্ত অনুযায়ী তামাদি হয়ে গেছে। কিভাবে হলো? এর আগে দুটি রাষ্ট্রীয় নিরীক্ষায় প্রকল্পে ৬,৩০০ কোটি টাকার অনিয়ম উদ্ঘাটিত হয়। এরপর ঠিকাদারের কাছে বাড়তি অর্থ ফেরত চায় বেবিচক, কিন্তু চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দাবি না তোলায় পরে সেই সময়সীমা শেষ হয়ে যায়। নথি বলছে ২০২৪ সালের জুনেই প্রকল্পের ভৌত কাজ ৯৮% শেষ হয়েছিল, বাকি ছিল মাত্র ২% কাজ। কিন্তু নানা অনিয়ম, জটিলতা এবং পরবর্তী কর্মকর্তাদের অদক্ষতায় ২ বছরের বেশি সময়ও সেই কাজ শেষ করে টার্মিনাল চালু করা যায়নি। অথচ ঋণের বোঝা, ঠিকাদারের বিল ও প্রকল্পের ব্যয় সবই বহন করছে বাংলাদেশের জনগণ। ইতোমধ্যে ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। এই অনুসন্ধান শুধু একটি বিমানবন্দর টার্মিনালের ব্যয় নিয়ে নয়, এটি এমন এক ব্যবস্থার গল্প যেখানে ঋণদাতা প্রযুক্তি ঠিক করেছে, পরামর্শক ও ঠিকাদার নির্বাচনে প্রভাব রেখেছে এবং ঠিকাদারের বাড়তি দাবি মেটাতে আরও ঋণের প্রস্তাব দিয়েছে। এটি এমন এক ব্যবস্থার গল্প যেখানে কম দামি পণ্য দিয়ে উচ্চ মূল্যের বিল নেওয়া হয়েছে, অসম্পূর্ণ কাজের অর্থ দেওয়া হয়েছে, বাধ্যতামূলক পরীক্ষা হয়নি, একই কাজের জন্য দুবার বিল নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই হাজার হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রাষ্ট্র অর্থ ফেরত চেয়েছে তখনই যখন ঠিকাদার তা ফেরত দিতে চুক্তিগতভাবে বাধ্য নয়। এখন প্রশ্ন, এই বিপুল অর্থের দায় কে নেবে? শুধু বাংলাদেশের কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলো, নাকি জাইকা, আন্তর্জাতিক পরামর্শক এবং বিদেশি ঠিকাদারদেরও জবাবদিহির আওতায় আনা হবে? কারণ বন্ধুত্বের নামে জনগণের অর্থ হারিয়ে যেতে পারে না। এই অনুসন্ধান চলমান রয়েছে। পরের পর্ব নিয়ে আসছি শিগগিরই।